দিল্লিতে একই দিনে একই এলাকায় দিনে দুপুরে চাঞ্চল্যকর দুটি খুনের ঘটনা ঘটল। নির্মম এই খুনিদের কাছে খেলার ময়দান হয়ে উঠল জনবহুল রাস্তা। কারা এই খুনি, যারা নির্ভয়ভাবে প্রকাশ্য রাস্তায় নিরাপরাধ আর যুবতী মেয়েদের বেছে বেছে খুন করছে? কি শত্রুতা ছিল তাদের এই 18-20 বছরের মেয়েদের সঙ্গে? দিল্লি পুলিশ খুঁজছে সেই আতঙ্ক ছড়ানো নির্মম খুনিদের। তারা কি খুনিদের জেলে ঢোকাতে পারবে? মিনু, আরে বাবা এখন নয়, প্রথমে দিদি টিউশন যাবে তারপর বাড়ি ফিরবে, ওকে? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য আইসক্রিমও নিয়ে আসবো, কিন্তু প্রমিস কর তার আগে তুই তোর হোমওয়ার্ক সব কমপ্লিট করে রাখবি। করবি তো? দেখি সরুন। কি হয়েছিল? স্যার, আমি যখন পৌঁছেছিলাম তখন সব হয়ে গেছে, আর ভিড় হয়ে গিয়েছিল। এদের মধ্যে থেকে কেউ আপনাকে কল করেছে, কে কল আর আমি করেছিল? অ্যাম্বুলেন্সকেও ফোন করে দিয়েছি। কলটা কে করেছিল? স্যার, আমি করেছিলাম কলটা। স্যার, আমি বিশেষ কিছু দেখিনি, তবে যখন এলাম লাশটা এখানে এভাবে পড়েছিল। কেউ কোনো গাড়ি দেখেছিল এখানে? না স্যার, গাড়ি তো না, তবে একটা অটোরিকশা দেখেছিলাম, কিন্তু স্যার নাম্বার দেখতে পাইনি। যতক্ষণে এসছি ওইভাবেই পড়েছিল এখানে। রাকেশ, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠাও, আর রিপোর্ট পাওয়া মাত্রই আমাকে এনে দেখাও। চলো পিছনে যান, পিছনে। দিনে দুপুরে রাস্তায় একটা মেয়ের দেহ পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন অটোরিকশায় করে আসে আর খুবই নৃশংসভাবে তাকে রাস্তার মধ্যে টেনে ফেলে মারে। আর এই সব কিছুই রাতের অন্ধকারে বা লুকিয়ে হয়নি, বরং দিনের আলোতে প্রকাশ্যে হয়েছে, কারো কোনো তোয়াক্কা না করেই। আর সেখানে সেদিন যারা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে কেউ মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। কেন? এই প্রশ্নের সঙ্গে আরো একটি বড় প্রশ্ন উঠে আসে যে আমাদের দেশে কি মেয়েরা এতটাও সুরক্ষিত নয় যে তারা একলা দিনের বেলাতেও বেরোতে পারবে না? কে ছিল এই মেয়েটি? এটা কি শুধুমাত্র দুর্ঘটনা ছিল না চক্রান্ত? আর কে ছিল এই প্রকাশ্য রাস্তায় ঘটা অপরাধের পিছনে? এই সব কিছু জানার জন্য দিল্লি পুলিশ নিজেদের সর্বস্ব দিয়ে তদন্তে ঝাঁপিয়ে পড়ে। রাকেশ, এই দুর্ঘটনাটা প্রায় দুপুর 2টো নাগাদ ঘটেছে, আর ওই অটো স্ট্যান্ডের পাশেই ঘটেছে। হয়তো ওখানকার স্থানীয় মানুষরা ওই একই সময় ওখান থেকে অটো পিক আপ করে তাদের রোজকার কাজের জন্য, যেমন বাচ্চাকে স্কুলে ছেড়ে আসা ইত্যাদি ইত্যাদি। কেউ না কেউ তো ঘটনাটা নিজের চোখে দেখে থাকবেই, কোনো না কোনো আই উইটনেস তো থাকবে। স্যার, ইন দ্যাট কেস ওই সময় ওখানে আমি জিজ্ঞাসাবাদ করব। ওহো মিনু, তোমাকে কতবার বলেছি যে দিদির বই নিয়ে খেলা করো না। তুমি তোমার হোমওয়ার্ক করেছো? ব্যাস, এবার এগুলো রাখো, দিদি চলে আসবে। দিদি তো বললো 4টের মধ্যে বাড়ি চলে আসবে। হ্যালো, হ্যাঁ রেখা বলো। নিউজ? আপনারা দেখতে পাচ্ছেন যে দিন দুপুরে কিন্তু একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই মেয়েটা কে, কোথা থেকে এসেছে, কেউ এই ব্যাপারে কিচ্ছু বলতে পারছে না। তাই আপনাদের মধ্যে কেউ যদি এই মেয়েটার ব্যাপারে কোনো ইনফরমেশন পান, তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মৈথিলি, শান্ত হন, নিজেকে সামলান। আসুন আসুন। আপনার মেয়ে SYTM কলেজে পড়তো, আপনাদের বাড়ি প্রীত বিহারে। এখন প্রশ্ন হচ্ছে ও ময়ূর বিহারে কি করছিল? ও ময়ূর বিহার ও টিউশন ক্লাসের জন্য যেত। মেট্রো থেকে নামার পর হেঁটে হেঁটেই চলে যেত ও ওখানে। কলেজ থেকে বাড়ি কটার মধ্যে ফিরতো? এই প্রায় 4টে, 4:30-এর মধ্যে। কলেজের পরে ও কি সোজা বাড়ি চলে আসতো, না বন্ধু বান্ধবদের সঙ্গে? মৈথিলির ঘোরাফেরার কোনো নেশা ছিল না, ওর সমস্ত মন শুধু পড়াশোনায় থাকতো। কিন্তু যদিও কখনো ওর আধ ঘন্টাও দেরি হয়ে যেত, তাহলে ও আমাকে ফোন করে দিত। কারো উপর সন্দেহ?
এই তুমি দুপুরের মার্ডারটা কি দেখেছো? আমি কিছু দেখিনি স্যার। একটা মেয়ে খুন হয়েছে। না আমি দেখিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ স্যার, কালকে অটোতে করে কতগুলো ছেলে এখান দিয়ে যাচ্ছিল। কতগুলো ছেলে? 2 বা 3, কিন্তু আমি ওদের মুখগুলো দেখতে পাইনি। আপনি কিছু তো অন্তত দেখেছেন। অটোর মধ্যে যে ছেলেটা ছিল মেয়েটার সাথে কথা বলছিল, আর ওর গলায় যে ওড়নাটা ছিল সেটা ধরে টানছিল। আমি দেখে ভয় পেয়ে যাই, আর আমার মেয়েটাকে নিয়ে আমি ওখান থেকে চলে যাই। অটোটার নাম্বার নিশ্চয়ই দেখেছেন। স্যার আমি পুরো নম্বরটা তো দেখিনি, কিন্তু হ্যাঁ শেষের 2 নম্বর আমার মনে আছে, নম্বর দুটো কি? 5 আর 6। 5 আর 6। না স্যার, তখন তো আমি ফোনে কথা বলছিলাম, আর আওয়াজ শুনে যখন আমি পেছন ঘুরে দেখলাম যে অটোটা খুব জোরে যাচ্ছিল আর মেয়েটার লাশটা ওখানে পড়েছিল। এটা পরিষ্কার হয়ে উঠছিল যে এটা কোনো হিট অ্যান্ড রান বা অ্যাক্সিডেন্টের কেস ছিল না, বরং খুবই পরিকল্পনা মাফিক একটা হামলা ছিল। যারা সেটা করেছিল তারা আইনকে তোয়াক্কা না করেই সবার সামনে প্রকাশ্য রাস্তায় মৈথিলির উপর হামলা করতেও পিছপা হয়নি। এই 403টা কোন দিকে? স্যার এদিক থেকে উঠে উপরে। ইনভেস্টিগেশন থেকে জানতে পেরেছি যে ওই ওড়নাটা টানার আগে আপনার মেয়ে ওই অটোর মধ্যে কারোর সাথে কথা বলছিল। মানেটা তাহলে এই দাঁড়াচ্ছে যে আপনার মেয়ে ওদের আগে থেকেই চিনতো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি যে আপনাদের মেয়ে আপনাদের কাছে কখনো কি ওদের বিষয়ে কিছু বলেছিল? এটা হতেই পারে না, ওর কোনো ছেলের সাথে কোনো বন্ধুত্ব ছিল না। হ্যাঁ, কলেজে ওর কিছু বান্ধবী ঠিকই ছিল। আচ্ছা এটা বলুন, ও কি কোনো প্রতিবেশী খুব ক্লোজ ছিল, বা এমন কি কোনো প্রতিবেশী ছিল যে মানে যে জোর করে অনেক দিন ধরেই চেষ্টা করছিল ওর সাথে কথা বলার? সবার সাথে খুব ভালো করে কথাবার্তা বলতো, তাও যদি প্রয়োজন পড়তো তবেই, না হলেও নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। বন্ধু ওর খুব কম ছিল, কিন্তু হ্যাঁ কেউ না কেউ শত্রু তো ছিলই। দিদি আমাকে বলেছিল যে নিচে একা খেলতে যাবি না কখনো। কেন? নিচে একজন নোংরা আঙ্কেল আসতো, আর দিদি কখনো চাইতো না যে আমি ওই আঙ্কেলের কাছে যাই। এদিকে শোনো, আচ্ছা এটা বলো যে তুমি ওই নোংরা আঙ্কেলটাকে কি চেনো? না, আমি চিনি না। দেখুন, আমার মনে হচ্ছে যেটা সব বাড়িতেই যেমন হয় তেমনি ভাবে এটা বারণ করেছিল, যাতে মিনু বাইরে না যায়। না না দেখো, এটা যদি জেনারেল ব্যাপার হতো তাহলে ও বলতো নোংরা লোক, নোংরা আঙ্কেল বলে কখনোই ডাকতো না। বা যদি কোনো প্রতিবেশী হতো তাহলে ও তার নাম নিয়েই ডাকতো। তার মানে দেখো কেউ একজন নিশ্চয়ই আছে যাকে মিনু নোংরা আঙ্কেল বলে ডাকে। একটা কাজ করো রাকেশ, এখানকার সেক্রেটারির সাথে কথা বলো, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। রাইট স্যার। এই বিল্ডিং এ যে সমস্ত লোক যাতায়াত করে, যেমন ভিজিটার্স, ভেন্ডার, সার্ভেন্ট, তাদের সবার নাম কি এন্ট্রি হয়? হ্যাঁ স্যার, ওয়াচম্যানের কাছে রেজিস্টার আছে, ওখানে লেখা থাকে। দেখান আমাকে। আসুন। রাম সিং, রাম সিং, বিট্টু। এই বিট্টুটাকে? স্যার ওরই নাম, আসুন। এটাই ওর রুম? হ্যাঁ। রাম সিং, রাম সিং। রাকেশ, কাভার চেক করো। রাম সিং দেখে তো মনে হতো ও ভীষণ সহজ সরল মানুষ। আপনার কাছে তো রাম সিং এর অ্যাড্রেস নিশ্চয়ই থাকবে। আগে হ্যাঁ, অফিসে আছে। চলুন চলুন। এই বিট্টু কোথায় বল? সাহেব ওই কি কি এসো, করেছে? চল। কি করেছে? স্যার আমি কিছু করিনি স্যার। হ্যাঁ, নিয়ে এসো ওকে। স্যার ছেড়ে দিন স্যার আমাকে। স্যার আমি কিছু করিনি স্যার। চল চল স্যার ছেড়ে দিন না। স্যার কোথায় নিয়ে স্যার কিছু যাচ্ছেন? করিনি স্যার আমি। তোলো একে গাড়িতে তোলো, তাড়াতাড়ি তোলো। স্যার সত্যি বলছি স্যার। স্যার ছেড়ে দিন আমাকে স্যার। স্যার আমি কিচ্ছু জানি না। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। চুপচাপ বস। ছেড়ে দিন। এই কেন মেরেছিস ওকে? স্যার আমি ওকে কেন মারতে যাব? আমি তো স্যার ওকে ভালোবাসতাম।
গুড আফটারনুন। টমেটো। অটোর ছেলেটা তোর বন্ধু ছিল? সত্যি কথা বল। না স্যার। 2 তারিখে কোথায় ছিলিস তুই? 2 তারিখে কোথায় ছিলিস তুই? স্যার সেদিন আমি স্যার ওই হ্যাঁ সাহেব, ওর নাম তো রাম সিং। সব সময় একটা মেয়েরই ছবি নিয়ে আসে, আর আমাদের এখানে একটা মেয়েরই মাথা চাটে। হ্যাঁ সাহেব, শুধু ছবি দেখিয়ে আমাকে একদম এর মতোই তৈরি হতে বলে। কাজের কাজ তো কিছু করে না, শুধু আমাকে দেখে আর দেখেই যায়। আর এই মেয়েটার নাম বলে। রোজ আসে? না, শুধু মঙ্গলবার ছুটি থাকে তো ওর। প্রত্যেক মঙ্গলবার সকালবেলা এখানে চলে আসে আর পরের দিন সকাল পর্যন্ত এখানেই থাকে। গত 2 বছরে ও একটা মঙ্গলবারও বাদ দেয়নি। মেয়েটার মার্ডারটাও মঙ্গলবারই হয়েছে। যদিও সত্যি বলে তার মানে হচ্ছে রাম সিং এই কেসটা সত্যি ইনভলভ নয়। রাকেশ, ওই অটোর নাম্বারটা কি হলো? শেষে 56 নাম্বার আছে। এরকম 1040টা অটো পেয়েছি আমরা দিল্লিতে। কটা? 1040। এদের এনকোয়ারি করতে অনেক সময় লাগবে। 1040। ঠিক আছে, ফলো করো। সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও দিল্লি পুলিশ হার মানেনি। কিন্তু একটা সমস্যার সমাধান হলো না তো আরেকটি সমস্যা এসে দাঁড়ালো। মৈথিলের কেসে এখনো অবধি কোনো তথ্য হাতে আসার আগেই আরেকটি ঘটনা ঘটে গেল। আমাকে পেপার স্প্রে মারবি? হ্যাঁ আবে স্টার্ট কর তাড়াতাড়ি। কি করে চালালো? স্টার্ট নিচ্ছে না তো। আবে চল না, দাঁড়িয়ে পড়লি কেন? চল, স্টার্ট কর তাড়াতাড়ি। চল। পেপার স্প্রে মারবি? হ্যাঁ সরবি না, সরবি না তুই। চল, এই চল এখান থেকে, চল 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 চল। পালাচ্ছে। এই তো, আরে আবে দাঁড়া দাঁড়া। দাঁড়াচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়া। আবে দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া। ছাড়বি না কিন্তু, ছাড়িস না। ফোন করা হচ্ছে। দাঁড়া দাঁড়া। খুব তোর পাচ্ছি না আমাকে? হ্যাঁ খুব আসছিলি না? হ্যাঁ খুব আসছিলি, খুব আসছিলি। লোকে দেখছে, কেস কেস হাসবি না। ময়ূর বিহার ফেজ 1-এ দিনে দুপুরে ঘটা এটি দ্বিতীয় ঘটনা ছিল। দুটো খুনি খুব নৃশংসভাবে করা হয়েছিল। মৈথিলীকে রাস্তায় টানতে টানতে মারা হয়েছিল, অন্যদিকে রত্নাকে রাস্তায় দৌড় করিয়ে। তার সারা শরীরে 32 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এমনটা মনে হচ্ছিল যে খুনি রত্নার শরীরের থেকেও তার মস্তিষ্কে নিজের ছাপ রেখে যেতে চাইছিল। কে ছিল এই জানোয়ার যে শহরকে জঙ্গল মনে করছিল? এবার দিল্লি পুলিশ মৈথিলী আর রত্নার কেসের সিমিলারিটি খোঁজার চেষ্টা শুরু করলো। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। মোহন কি তোমার নাম? হ্যাঁ স্যার। কি হয়েছিল? এই গলি থেকে বেরিয়ে মেয়েটা রক্তাক্ত অবস্থায় পালাচ্ছিল। আমি ওর পেছনে দৌড়ই যখন ওর মোবাইলটা পড়ে যায়। এই যে সেই মোবাইলটা। রাকেশ, ইয়েস স্যার। নাও
আর কে কে কি দেখেছে এদিকে আয়। রাকেশ, ইয়েস স্যার। কল দ্য অ্যাম্বুলেন্স। একটা কাজ করো, ইয়েস স্যার। এই সমস্ত এরিয়াটা ভালো করে চেক করতে হবে, ঠিক আছে? ওদিকটাতে তুমি যাও, ওকে। পুরো এরিয়াটা চেক করো, Yes. যতজনই ওখানে প্রেজেন্ট আছে সবার সাথে কথা বলো, জিজ্ঞাসাবাদ করো, ওকে? তুমি আমার সঙ্গে এসো। চলো আমার সঙ্গে। না স্যার, আমিও শুনেছি ব্যাপারটা যে এখানে একটা মার্ডার হয়েছে, কিন্তু আমি দেখিনি। এখানে দুটো ছেলে তাড়া করে একটা মেয়েকে মেরেছে বিকেলবেলা। এই খুনটার ব্যাপারে আপনি কিছু জানেন কি? না স্যার, আমি তো কাজে গেছিলাম, এই এলাম। ইন্সপেক্টর সাহেব, হুম? আপনি ওই মেয়েটির খবর নিচ্ছেন? হ্যাঁ, কেন? আমি ওকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছি। ওর পেছনে দুটো ছেলে ছিল, ওর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। দুটো ছেলে একটা মেয়ের পিছু নিয়েছিল, তুমি আটকাওনি কেন? আমি এদিক থেকে এলাম, ততক্ষণে তো ওরা চলে গেছে। 1 মিনিট স্যার, ওর ব্যাগটা এখানে পড়েছিল। স্যার, এই ব্যাগটা ওর ছিল এইখানে। রত্না চন্দ্রশেখর, প্যাটেল রোড, মোহননগর, দিল্লি 6। থ্যাংক ইউ। আপনার মেয়ের বন্ধুরা কেমন ছিল? কখনো কারোর সাথে কেউ ঝগড়া হয়েছিল? না ইন্সপেক্টর, ঝগড়া করার মতো মেয়ে ছিল না। হ্যাঁ, বন্ধু তো অনেক ছিল, যার মধ্যে ছেলে মেয়ে দুই ছিল, কিন্তু সেরকম তো কোনো ব্যাপার ছিল না। স্যার, যদি এরকম কিছু হতো তো আমাদের নিশ্চয়ই বলতো। আপনার মেয়ের বন্ধুরা কেমন ছিল? কখনো কারোর সাথে কেউ ঝগড়া হয়েছিল? না ইন্সপেক্টর, ঝগড়া করার মতো মেয়ে ছিল না। হ্যাঁ, বন্ধু তো অনেক ছিল, যার মধ্যে ছেলে মেয়ে দুই ছিল, কিন্তু সেরকম তো কোনো ব্যাপার ছিল না। স্যার, যদি এরকম কিছু হতো তো আমাদের নিশ্চয়ই বলতো। স্যার, নিজের ক্যারিয়ারটাকেও খুব ভালোবাসতো। রত্না কলেজ যাক না যাক, ওর ব্যাডমিন্টন প্র্যাকটিস কোনোদিনও মিস করতো না। আর নিজের ক্যারিয়ার নিয়ে গত কয়েকদিন ধরে একটু দুশ্চিন্তায় ছিল। রত্না, তুই কাঁদছিস মা? মা, হাউ কুড ইউ ডু দিস টু মি? হাউ? কিন্তু কি হয়েছে সেটা তো বল। বল না মা, কি হয়েছে? মা, এবারে টিমে আমার সিলেকশনই হয়নি। স্যার আমাকে সিলেক্ট করলেনই না। কোনো ব্যাপার না রে মা। আরে এটা তো শেষ কম্পিটিশন নয়, দেখ এখনো অনেক কম্পিটিশন হবে, আর দেখে নিস একদিন না একদিন তুই নিশ্চয়ই গোল্ড মেডেল পাবি। আর তখন তোর এই স্যার না অনেক গর্ব করে বলবেন যে রত্না আমার স্টুডেন্ট। নে এখন চুপ কর, এভাবে কাঁদতে নেই মা, চুপ কর মা। স্যার, এই স্কেচগুলো স্কেচ আর্টিস্ট বানানোর চেষ্টা করেছে ওই ছেলেগুলোর আদলে, কিন্তু বেশিরভাগ আই উইটনেস তারা ছেলেগুলোকে রুমালে মুখ ঢাকা অবস্থায় দেখতে পেয়েছিল। সেই জন্য এই ছবিগুলো সঠিকভাবে আঁকা যায়নি। বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, ইনভেস্টিগেশন চলছে। এই স্কেচগুলো ভালো করে দেখুন, এরাই হচ্ছে সেই লোক। না স্যার, আমরা এদেরকে চিনি না, এরা কারা? এই কেসের ব্যাপারে আপনার যদি কিছু মনে আসে বা আপনারা যদি কোনো ইনফরমেশন পান তাহলে প্লিজ ইনফর্ম দ্য পুলিশ। স্যার, এদের দুজনকে আপনি কিছুতেই ছাড়বেন না। এটা শুধুমাত্র একটা মার্ডার নয় রাকেশ, ইটস আ হিট ক্রাইম। স্যার, 10 দিনের মধ্যে এই এলাকায় দুটো মার্ডার হয়েছে। কি বলতে চাও তুমি? স্যার, মোডাস অপারেন্ডি ডিফারেন্ট, কিন্তু দুটো কেসই সিমিলার। মৈথিলি এবং রত্না দুজনেই কলেজ স্টুডেন্ট, ওদের এজ গ্রুপ সেম, দুজনেই মার্ডার দিন দুপুরেই হয়েছে আর একই এলাকাতে। আর দুটো কেসেই ভিকটিমকে মারবার পেছনে একটা ঘৃণার ছাপ পাওয়া গেছে। হতে পারে রাকেশ, তুমি এক কাজ করো, যা যা পার্সোনাল ডিটেলস এই মেয়েদের ব্যাপারে পাওয়া যায় তুমি কালেক্ট করো, কারণ দুজন ভিকটিমই প্রথম থেকেই তাদের খুনিকে খুব ভালোভাবে চিনত। ইয়েস স্যার।
স্যার রত্না খুবই পরিশ্রমী আর ট্যালেন্টেড মেয়ে ছিল, খুবই ব্রাইট ফিউচার ছিল স্যার ওর, আর ও তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। কিন্তু ওর পেরেন্টস তো বলছে আপনি যখন টিম থেকে ওকে ড্রপ করেন ও ভীষণ আপসেট হয়ে পড়ে। স্যার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, একটা ব্যাপার আছে স্যার, রত্না কদিন ধরেই খুব টেনশনে ছিল স্যার। আমি ওকে অনেকবার জিজ্ঞাসাও করেছি, কিন্তু কখনো ও কিছু বলেনি। এদের কখনো দেখেছেন? না স্যার, আমি এদের কখনো দেখিনি। না, আমরা কখনো দেখিনি এদেরকে। আপনি বলতে চাইছেন এরাই আমার মেয়েটাকে মেরেছে? হতে পারে মিস্টার সিং, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারছি না, কারণ দুটোই মার্ডার একই এরিয়াতে হয়েছে আর ডেলাইটে হয়েছে। উই হ্যাভ টু ফলো দ্য লিঙ্কস। ইনভেস্টিগেশন চালু আছে, আর যখনই আমরা কিছু জানতে পারবো উই উইল ইনফর্ম ইউ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। দেখুন, ও আপনাদের কলেজের স্টুডেন্ট, ওর সাথে যা হয়েছে ভবিষ্যতে আরো কারোর সাথে হতে পারে। যদি কিছু আপনারা জানেন তো বলে দিন প্লিজ। স্যার আমাদের কলেজে একটা ছেলে ছিল বীরেন, ওর আচ্ছা। সাথে ওর ব্রেকআপ হয়েছিল। আরে আর আমি নিজের চোখে দেখেছি ওকে রোজের সঙ্গে। আমি ওর ওপর কত ভরসা করেছিলাম। হি ওয়াজ চিটিং অন মি। বলে দিয়েছি আমি ওকে, আজকের পর আমি ওর মুখটাও দেখতে চাই না। আমার সঙ্গে যেন দেখা করার চেষ্টা না করে। খুব আপসেট ছিল বেচারি বীরেনের জন্য। ইয়ার আমি কিচ্ছু বুঝতে পারছি না, ও কি করে এরকম করতে পারে। আমি আমার গেমে কনসেন্ট্রেট করতে পারছি না। স্যার কিছুদিন আগে ওর বীরেনের সাথে ঝগড়াও হয়েছিল। তুমি রোজের সঙ্গে ঠিক সেটাই করছো যেটা আমার সঙ্গে করেছিলে। তোমাদের মতো ছেলেদের ব্যাপারে না সকলের জানা উচিত। তোমাকে তো আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, রোজের সামনে আমি হাটে হাড়ি ভেঙে দেব। তুমি যদি আমার আর রোজের মাঝখানে আসার চেষ্টা করো না, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কাউকে মারিনি স্যার। তুই তাহলে কাউকে মারিসনি। দুদিন আগেই আপনার ছেলে ভিকটিমকে ফোন করে হুমকি দিয়েছিল, আর দুদিন বাদেই তার মার্ডার হয়ে যায়। আরে এ বলছে কি আমি কোনো মার্ডার করিনি। স্যার হুমকি তো আমি ওকে রাগের মাথায় দিয়েছিলাম। স্যার ও আমার নামে ভুলভাল গুজব রটাচ্ছিল। স্যার ও সবাইকে বলে বেড়াচ্ছিল যে ও আমায় ডাম্প করেছিল। স্যার যেখানে সত্যিটা এটাই যে আমি ডাম্প করেছিলাম ওকে। রত্না, ইটস ওভার। আমি তোমার মতো একটা সন্দেহবাতিক মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তুমি চাও যে আমি কোনো মেয়ের সাথে কথাই না বলি, কারোর সঙ্গে বেরোতেও না পারি, আই মিন কোনো ফ্রেন্ডসই না বানাই। হাউ ইজ ইট পসিবল? বীরেন, আই এম সরি, আই এম রিয়েলি সরি। দেখো তুমি যা বলবে আমি সেটাই করব। ব্যাস, আজকের পরে আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না। স্যার তারপরে ও আমাকে দোষারোপ করতে শুরু করে দিয়েছিল স্যার। স্যার এমনকি রোজের কাছে গিয়েও আমার ব্যাপারে উল্টোপাল্টা বলছিল। এ রোজটা আবার কে? স্যার আমার একটা ফ্রেন্ড হয় স্যার। আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর আমি ওকে প্রপোজও করতে যাচ্ছিলাম স্যার। আর স্যার এই কথাটা রত্না জেনে গিয়েছিল। তোমার কি মনে হয় যে ছেলেটা এত বছর ধরে আমার সঙ্গে রিলেশনশিপে থাকা সত্ত্বেও আমাকে চিট করতে পারে, সে তোমাকে চিট করবে না? তোমার তাতে কি বলো তো? আমি তো শুধু বললাম, তোমায় ওয়ার্ন করে রাখলাম। বীরেন তো একটা মেয়ের সঙ্গে থাকতেই পারে না, বাকিটা তোমার ব্যাপার, ভেবে নাও। স্যার তারপরে ও আমার ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছিল। এটা কি পাগলাম আরম্ভ করেছো তুমি? হ্যাঁ, তুমি আমার আর রোজের মাঝখানে কেন আসছো? দেখো তুমি জানো যে আমি রোজকে ভালোবাসি, তো আমার ব্যাপারে উল্টোপাল্টা কেন বলছো ওকে তুমি? হ্যাঁ, বিকজ ইউ ডিজার্ভ ইট। তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমার কথা ভালো করে শোনো, উঁচু গলায় আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না, তা না হলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। কি কি বলবে তুমি? হ্যাঁ, এটাই যে তুমি আমাকে মলিস্ট করার চেষ্টা করেছিলে। যেদিন এই ঘটনাটা ঘটে তুই কোথায় ছিলি? স্যার আমি বাড়িতে ছিলাম মা বাবার সাথে। স্যার পরের দিন ওর পরীক্ষা ছিল, এই জন্য সারাদিন ঘরে বসে পড়াশোনা করছিল। ঠিক আছে, আপনি একে নিয়ে যেতে পারেন, কিন্তু ও যেন শহর ছেড়ে কোথাও না যায়। হতে পারে আমরা ওকে দ্বিতীয়বার এনকোয়ারির জন্য পুলিশ স্টেশনে ডেকে পাঠালাম। ঠিক আছে, যা। বীরেন বলেছিল ও আমাকে হিংসে করে, কিন্তু হ্যাঁ আমার মনে হয়েছিল ও যেহেতু ওর এক্স তাই হয়তো স্টোরি বানাচ্ছে, কিন্তু না, একদিন আমি আমার নিজের চোখে দেখলাম ও আরেকটা মেয়ের সাথে ছিল। সেই দিনই আমি বীরেনের থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। আর রত্না ভীষণ ভালো মেয়ে স্যার, ও বীরেনের ব্যাপারে আমাকে অনেক আগেই সব বলে দিয়েছিল, কিন্তু আমি ওর কথায় বিশ্বাসটা করিনি। থ্যাংক ইউ। রাকেশ কি নাম ওর?
বীরেন। বীরেন, হ্যাঁ বীরেন, এই ছেলেটার উপর কড়া নজর রাখো। মেয়েদের বয়ান ছাড়াও আমার ওর বিরুদ্ধে একটা উপযুক্ত প্রমাণ চাই। আমি বুঝতে পারছি না যে দুটো কেসেই যদি মার্ডারের পদ্ধতি সেম হয় তাহলে ওই বীরেনের সাথে ওই মৈথিলীর কিসের কানেকশন? রাকেশ, খোঁজ নাও মৈথিলী কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে টিউশন, এর মাঝে কোন কোন লোকের সাথে কথা বলতো। আর এই একই ইনফরমেশন আমার রত্নার ব্যাপারেও চাই। সেলাম স্যার। এই মেয়েটাকে কি চেনেন? হ্যাঁ স্যার, মেয়েটা প্রায়ই যাওয়া আসা করে। আর এই দুটো ছেলে? হ্যাঁ স্যার, এরা ওই ছেলে দুটোই যারা প্রায়ই মেয়েটাকে এখানে বিরক্ত করতো। প্রায়ই এখানে দাঁড়িয়ে থাকে স্যার। দেখ দেখ, বৌদি আসছে। আরে চুপ কর, নিজে থোবড়া দেখেছিস তুই? তোর বৌদি ওটা কি লাগছে রে দেখতে? আরে তুই নিয়ে নে। পাঠিয়ে লাগছে না দেখতে? হ্যাঁ আরে একদম ঝাক্কাস। মায়ের দিব্যি খেয়ে বলছি, বললে এক্ষুনি বিয়ে করে নেবো ওকে যা আমি। যা যা, করে নে করে নে। কথা বল। বলছিস? বলবো কথা? এই অটো ধরছে। আরে ভাই, অটো ডেকে নিল। আরে আরে দাদা যাবেন? হ্যালো হ্যালো। তোর বউ তো আরে চলেই ভাই, গেল, তোর আরে সঙ্গে কথাই তো কথা বলছে না। বলে। আরে শোন না, এই রিকশা। আরে ভাই আরামসে নিয়ে যাস। আরে আরে তোর পাত্তাই দিল না বৌদি তোকে। হয় ও। আরে যা তা, হ্যাঁ। এই দুজনের নাম জানো তুমি? নাম তো বলতে পারছি না স্যার, কিন্তু এরা দুজন ওই মেয়েটিকে খুব বিরক্ত করতো। কতদিন আর সহ্য করবে বলুন? আর একদিন ওটাই হলো যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল। কি করলে না? স্যার আমি এদের নাম তো জানি না, তবে জিমের কাছে এদের অনেকবার দেখেছি। হ্যাঁ স্যার, এই দুজনকে আমি চিনি। এর নাম সমীর আর এর নাম সুনীল। এই দুজন আমার জিমের মেম্বার। এই দুজনের অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, অ্যাড্রেস আছে আর এদের একটা লকারও আছে। চাবি? এই নিন স্যার। লকার কোথায়? স্যার এই যে 21 নাম্বার লকারটা। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আরে এই মোটকা, ট্রেনের টাইম হচ্ছে, চল বেরোই এবার আমরা। আরে স্যার ওই যে ধরুন, পালাচ্ছে ওরা। ওই যে আরে ওদেরটা দেখো দেখো। চলো 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 এদিকে চলো। তুই রত্নাকে মেরেছিস না? রত্নাকে তুই মেরেছিস না? রত্নাকে তুই মেরেছিস কেন? মেরেছিস ওকে? বল। স্যার সত্যি বলছি, আমরা শুধু টাইম পাস করছিলাম স্যার। হ্যাঁ স্যার, ও সবার সামনে আমাদের চোখে পেপার স্প্রে দিয়েছিল আর ওখানে ভিড় জমা হয়ে গিয়েছিল। আমাদের ইয়ার্কি বানিয়ে দিয়েছিল এই মেয়েটা। রত্নাকে তোরা মেরেছিস না? হ্যাঁ? তুই মেরেছিস ওকে? না 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 স্যার, স্যার আমরা তো মেয়েটাকে চিনিও না। না জানি না, রত্নাকে আমরা মেরেছি স্যার, কিন্তু একে আমরা কখনো দেখিনি স্যার। আপনি একে অসুস্থ মানসিকতা ছাড়া আর কি বা বলবেন? কেউ কেউ মেয়েদেরকে বিরক্ত করা নিজেদের জন্মগত অধিকার বলে মনে করে, আর যদি মেয়েরা তার সামান্যতম প্রতিবাদ করে তখন নাকি তাদের ইগো হার্ট হয়। তারা তখন এটাকে অপমান মনে করে আর তার প্রতিশোধ নেওয়ার জন্য সব সীমা পার করতে প্রস্তুত হয়ে যায়। আর এই ধরনের লোকেদের সাহস যোগায় আমার আপনার মতো মানুষেরা, যারা কিছু করার বদলে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। যদি ওই ঘটনার সময় কেউ একজন 100 ডায়াল করে পুলিশ কন্ট্রোল রুমে ইনফর্ম করত, তাহলে হয়তো ঘটনাটা আটকানো যেত আর অপরাধীকে ঠিক সেই সময় গ্রেফতার করা যেত। হতে পারে এরা মিথ্যে কথা বলছে। না রাকেশ, যদি এরা এদের প্রথম খুনটার কথা স্বীকার করে তাহলে দ্বিতীয়টার কেন করবে না? সাজা তো একই। রত্নার মার্ডারের মোটিভ ছিল রিভেঞ্জ। হতে পারে মৈথিলীর মার্ডারের মোটিভ ওই একই হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দ্বিতীয় খুনি কে আর কিসের প্রতিশোধ নিয়েছে সে? আপনি কি মৈথিলীর বান্ধবী ছিলেন? হ্যাঁ স্যার, আমি আরও সবসময় একসাথেই থাকতাম।
তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে ওর সাথে এসব কে করেছে? না স্যার, আমার তো কিছু জানা নেই। ইনফ্যাক্ট আমি যদি সত্যি জানতাম তাহলে সবার আগে আমি আপনাদের বলতাম। আচ্ছা, ওকে কি কেউ বিরক্ত বা কোনো জ্বালাতন করতো? হ্যাঁ স্যার, বাইরে একটা চায়ের দোকান আছে, ওখানেই কিছু ছেলে রোজ ওখানে বসে থাকে। আর রাস্তা দিয়ে যে কোনো মেয়ে গেলেই ওদের সাথে অসভ্যতা করতে থাকে। ওদের চেহারা মনে আছে তোমার? স্কেচ আর্টিস্টকে বলতে পারবে? হ্যাঁ স্যার, কিছুটা তো বলতে পারবো। রত্নার মার্ডারের পিছনে মোটিভ ছিল রিভেঞ্জ, কিন্তু মৈথিলির মতো মেয়ে সাদা সিধে শান্ত চুপচাপ থাকে যে, তার সাথে এমন কেন? সেটা তো ওরাই বলতে পারবে স্যার, কিন্তু আমার মনে হচ্ছে ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। আই হোপ সো। এদেরকে তুমি চেনো? আরে এরা তো আমাদের অর্জুন ভাই স্যার। 2-3 ছেলের একটা গ্রুপ, একসঙ্গেই ঘুরে সব সময়। কোথায় পাওয়া যাবে এদের? তা তো বলতে পারবো না স্যার, কিন্তু আমার সঙ্গে দেখা ওদের এখানেই হয়ে যায়। ওদের একটা বন্ধু আছে, অটো রিক্সা চালায়, কখনো কখনো এখানে আসে। দেখুন, আমি একে চিনি তো না, কিন্তু আমাদের কেউ যদি কিছু ভুলভাল করে তো আমরা ওকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিই। বলুন আপনাদের জন্য কি করতে পারি? আপনি একটা কাজ করুন, এই স্কেচটা আপনি সমস্ত অটো স্ট্যান্ডে পাঠিয়ে দিন। ঠিক আছে। ঠিক আছে, আপনার কোনো না কোনো ড্রাইভার হবে যে এদের চিনবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, এই কাজটা আমি এক্ষুনি করে দিচ্ছি। চলো। সেলিমকে তুমি চেনো? হ্যাঁ, আমার কাছে ড্রাইভারই করতো। কতদিন ধরে? এই জাস্ট 6 মাস ধরে কাজ করছে। এখন কোথায় পাওয়া যাবে? এটা তো আমি বলতে পারবো না, মানে 4-5 দিন ধরে আসছেও না, আর ওর ফোনটাও লাগছে না, সুইচ অফ কোনো আছে। অ্যাড্রেস আছে কি? অ্যাড্রেস প্রুফ আছে আমার কাছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওঠ। আরে কি হয়েছে স্যার? নাম সেলিম? না স্যার, কি হয়েছে স্যার? কে তুই? স্যার ও আমার বন্ধু। আমি হয়। প্রশ্ন করছি, তোকে চুপচাপ উত্তর দে। সেলিম কোথায় আছে? জানি না স্যার, ওর জিনিসপত্র এখানেই আছে, মনে হয় ওর গ্রামে গেছে কোন স্যার। গ্রামে থাকে? কোন গ্রামে থাকে ও? স্যার ওই হলদিপুর মিরটের কাছে স্যার। চলো। আপনি লুকোতে চাইলে আপনাকেও জেল খাটতে হবে। সাহেব, বলবেন তো আমার ছেলে কি করেছেটা কি? খুন করেছো, নির্মমভাবে একটা মেয়েকে মেরে ফেলেছো। না না সাহেব, আমার ছেলে খুন করতে পারে না। ও তো মেয়েদের খুবই সম্মান করে। আরে বাড়িতে ওর 3-3টে বোন আছে। সাহেব, নিশ্চয়ই আপনারা কোনো ভুল খবর পেয়েছেন। খবরটা যদি ভুলই হতো তাহলে ও পালিয়ে যেত না। আপনার আর ওর ভালো হবে এতেই যদি আপনারা ওকে থানায় পৌঁছে দেন কিংবা আমাদের খবর দিয়ে দেন। যত বেশি দেরি করবেন না, চার্জশিট তত লম্বা হয়ে যাবে, মনে রাখবেন। হায় আল্লাহ! টিটকিরি পর্যন্ত ঠিক ছিল ভাই, কিন্তু প্রাণে মারা উচিত হয়নি ভাই ওকে আমাদের। কতক্ষণ লুকিয়ে থাকবো আমরা? কোনোদিন না কোনোদিন তো নিশ্চয়ই ধরা পড়বো। এই বেতু, এত বড় দিল্লিতে তুই একা অপরাধী নাকি? এটা রাজধানী রাজধানী। বড় বড় ক্রিমিনালরা এখানে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছিস? তোর আমার নাম্বার তো অনেক দেরিতে আসবে রে। রিল্যাক্স, 2-3 সপ্তাহ আরামসে বসে থাক, তারপর বেরোস, বুঝেছিস? শোন, পুলিশ কি, মেয়ের মা বাবাও সব ভুলে যাবে। আর রাজ কোথায়? ওর তো ফোনই লাগছে না। তুই ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না, ঠিক আছে? ফেসে না থাকেও বেচারা ফেসে যাবে, চিন্তা করিস না, ও আমার টাচে আছে। চল, ফোন রাখ এবার, আর বারবার আমাকে ফোন করিস না। বাই। স্যার, সেলিম ঘরেও নেই আর গ্রামেতেও নেই। অর্জুনও কোথাও লুকিয়ে বসে আছে, আর বাকি ছেলেগুলোর নাম পর্যন্ত আমরা জানি না। রাকেশ, তুমি একটা কাজ করো, মৈথিলির ওখানে যতগুলো কলেজ আছে, টিউশন সেন্টার আছে, সেখানে এই স্কেচগুলো দেখাও, ডিস্ট্রিবিউট করো। আই এম 100% শিওর যে কিছু না কিছু সূত্র ঠিকই বেরোবে। মেক ইট ফাস্ট। ইয়েস স্যার। ওকে ওকে। এই, হ্যাঁ স্যার, একে তোমরা দেখেছো? দেখেছি স্যার। কোথায়? এই সামনের মেট্রো স্টেশনের নিচে পানওয়ালার কাছে চরস নেয় ওখানে। এ কি মিথ্যে কথা বলছে? না স্যার, না, আমি এসব কিছু জানি না। কতদিন ধরে সব চলছে? না স্যার, স্যার কেউ মিথ্যে কথা বলেছে স্যার। আরে এই নিয়ে চলো স্যার, ওকে। দেখ ঠিক করে, দেখ ঠিক করে, এটা কে? দেখ ভালো করে। এটা অর্জুন স্যার। অর্জুন এটা না? হ্যাঁ হ্যাঁ। আর এটা কে? এটা কে বল? হ্যাঁ, না স্যার, অর্জুনকে চেনে, অর্জুনকে চেনে, আর আরেকজনকে চিনতে পারছিস না? একজনকে চিনিস, আরেকজনকে চিনিস না? যা জিজ্ঞেস করবো সোজাসুজি জবাব দে, বুঝছিস? হ্যাঁ, অর্জুনের অ্যাড্রেস বল। অ্যাড্রেস জানি না স্যার। ফোন নাম্বার কি ওর বল? ফোন নাম্বার বলছি স্যার। টাইপ কর। হ্যাঁ, টাইপ কর। তোমার প্রতিবেশী অর্জুনকে চেনো তুমি? হ্যাঁ স্যার, চিনি। ওর ঘরে তো তালা ঝুলছে, কতদিন ধরে দেখছো না ওকে? অনেক দিন ধরেই দেখছি না স্যার ওকে।
প্রতি মাসের 1 তারিখে ভাড়াটা দিতে আসে, এবারও দিয়ে গেছে। তারপর থেকে ঘরেতে তালাই লাগানো আছে, এখনো পর্যন্ত দেখিনি। ঠিক আছে, চলো। স্যার এই দুটো নাম্বার নিজেদের মধ্যে অনেক কথা বলেছে। এই দুটো নাম্বারই ওই ছেলেটার হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নাম্বারটা অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নেই। স্যার আমি এখনই ফোন করে দেখি। না রাকেশ না, তোমার নাম্বারটা ফ্ল্যাশ হবে। মোবাইল কোম্পানিকে ফোন করে জিজ্ঞেস করো এই নাম্বারটা অ্যাক্টিভ আছে না নেই, ঠিক আছে? ইয়েস স্যার। এর অ্যাড্রেস বার করো আর এর লোকেশনটাও তাড়াতাড়ি ট্রেস করো। এই দরজাটা খোল। কি হলো? দরজাটা খুলতে বলছি তোকে, খোল দরজা। ধরো 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 ওকে। দাঁড়া, ধরাচ্ছিস? চল। স্যার আমি কিছু করিনি স্যার। চল, স্যার ওখানে বিশ্বাস গিয়ে করুন, দেখ। আমি সত্যি কিছু চল না। করিনি স্যার। স্যার চল। বিশ্বাস করুন স্যার, আমার হ্যাঁ, কথাটা দেখাচ্ছি আমি শুনুন তোকে স্যার। সব। স্যার চল। স্যার চল 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 শিগগির। নিয়ে যায় এদের, ঢোকা সবাইকে ইন্টারোগেশন রুমে, আলাদা আলাদা রাখবি এদের। তোর ওই 3 বন্ধু আছে না, জানিস কি বলেছে তোর সম্বন্ধে? 3 জনকেই আমি আলাদা আলাদা জিজ্ঞেস করেছি, আর সবার বক্তব্যই হলো যে তুই ওই মেয়েটার ওড়না ধরে টেনেছিলি, যার কারণে মেয়েটার ফাঁস লেগে মৃত্যু হয়েছিল। 3 জনের অল্প সাজা হবে, তারপর বেরিয়ে আসবে। কিন্তু তোকে ঝোলানো হবে ফাঁসি কাঠে। না না স্যার, স্যার ওরা মিথ্যে বলছে আমার ব্যাপারে স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। স্যার সবাই আমাকে ফাঁসাতে চাইছে স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। স্যার অর্জুনই ওই ওড়না টেনেছিল স্যার। স্যার আমি ওড়না টানিনি স্যার, ওরা মিথ্যে কথা বলছে। 3 জনই বলছে একই কথা স্যার বলছে। ওরা মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। আমি সত্যি কথা বলছি, কে ওড়না টেনেছে স্যার? অর্জুন টেনেছিল স্যার ওড়না। না স্যার, আমি কিছু করিনি স্যার। এরা স্যার আমাকে এমনি ফাঁসাচ্ছে স্যার। স্যার আমি ওদের এমনি চিনি, ওরা ডেকেছিল বলে আমি অটোতে বসেছিলাম। আমি মেয়েটাকে বিরক্ত করিনি স্যার। অর্জুন টেনেছিল? হ্যাঁ স্যার। কিন্তু অর্জুন বলছে তুই টেনেছিলি। না স্যার, ওরা ফাঁসাচ্ছে আমাকে। কেন ফাঁসাবে? হ্যাঁ স্যার আমি সত্যি জানি না অর্জুন কেন আমাদের ফাঁসাতে চায়, কিন্তু স্যার আমি এটুকু জানি যে ওড়না অর্জুনই টেনেছিল। ছাড়, এসব বাদ দে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার প্লিজ আমার কথা শুনুন স্যার। স্যার স্যার কিছু জানা গেল কি? রাকেশ একটা কাজ করো, তুমি এবার 4 জনকে একটা রুমে নিয়ে এসো। তোর জন্য ফেসেছি আমরা। কেন ফাঁসালি? তুই করেছিলি। ওটা তুই টেনেছিলি, আমরা কেউ টানিনি। আরে তুই কেন ফাঁসিয়েছিস আমাকে? কেন মিথ্যে কথা বলেছিস আমাদের নামে? মিথ্যে কথা বলছিস তুই? কে বলেছে তোকে? তোকে কে বলেছে যে আমি তোর নাম নিয়েছি? হ্যাঁ সব জানতে পেরেছি আমি, চুপ কর, বুঝলি? আরে ছাড় রে। ধরেছ তো কি হয়েছে? বোকার মতো চিৎকার করিস না, বুঝেছিস? শোন, এরা না অন্ধকারে তীর চালাচ্ছে। সত্যি কথাটা এরা কোনোদিনও প্রুভ করতে পারবে না, বুঝেছিস? আচ্ছা, প্রুভ করতে পারবে না? না হ্যাঁ, তুই যে আমাদের ফাঁসিয়েছিস তার বেলা, তার কি হবে? শোন, সেদিন আমি আর রাজ তোর সঙ্গে ছিলাম। দ্যাটস লাইক এ গুড গার্ল। মাকে বলিস যে আমি 4টের সময় বাড়ি চলে আসবো। মাকে বলিস যে আমি 4টের সময় বাড়ি ফিরে আসবো। আরে তো মরে গেছে ভাই। আরে তো মরে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা ভাই। এই ঘটনাটা তুই ঘটিয়েছিস, ওনাটা তুই টেনেছিলি। আর কল করেও তুই ডেকেছিলি আমাদের। তোকে তো আমি ঠিক আছে ঠিক আছে, মানছি আমি করেছি সব, কিন্তু এখন এখানে চিৎকার করিস না। চিৎকার করছিস কেন? আর এখনো আপনার মনে হচ্ছে যে আপনার ছেলে নির্দোষ? এই বন্ধ কর, বন্ধ কর নাটক। এই নিয়ে যাও এদের।
এই চল চল, চল চল, চল চল। বলছি চল এই চল তুইও চল সবসময় মা বাবারা মনে করেন যে সন্তানেরা তাদের কথা শুনছে না, আর সন্তানরা ভাবে মা বাবা তাদের বোঝে না। মা বাবা আর সন্তানদের মধ্যের এই দূরত্বই কখনো কখনো তাদের সম্পূর্ণ দূরে সরিয়ে দেয়। মৈথিলী আর রত্না দুজনই হয়তো একই ভয় পেয়েছিল যে তাদের মা বাবা হয়তো তাদের সমস্যা বুঝবেন না আর উল্টো তাদেরই স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। আর এই ভয়ের কারণেই ওরা দুজন নিজেদের বাড়িতে ওই ছেলেগুলো সম্পর্কে কিচ্ছু বলেনি। দোষ কোথাও না কোথাও মা বাবারও। যদি মা বাবা নিজেদের সন্তানের উপর বিশ্বাস করে তাহলে সন্দেহে বা কিছু লুকোনোর কোনো প্রয়োজনই পড়ে না। মৈথিলীকে যারা খুন করেছিল তারা এখন গড়াদের পিছনে রয়েছে, দোষীরা শাস্তিও পাবে। কিন্তু সেই নিরপরাধ মেয়েটির কি হবে যাকে নিজের প্রাণ হারাতে হলো? মৈথিলী একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল আর রত্না একজন ব্রিলিয়েন্ট ব্যাডমিন্টন প্লেয়ার। দুজনে হয়তো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারত, দুজনের ট্যালেন্টে দেশের কাজে লাগতে পারত। একটি মেয়ের প্রাণ গেল কারণ সে মুখ বন্ধ রেখেছিল, আর অপর মেয়েটির প্রাণ গিয়েছিল কারণ সে ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই অবস্থায় কোনো মেয়ে তাহলে কি করবে? আমরা আমাদের মেয়েদের অচেনা লোকের সঙ্গে কথা না বলতে শিক্ষা তো দিয়েই থাকি, কিন্তু নিজেদের ছেলেদের মেয়েদেরকে সম্মান জানানোর শিক্ষাটা দিই না। এই ধরনের ঘটনা হতে দেখেও নিজেদের চোখ বন্ধ করে নেওয়ার আগে আমরা এটা ভাবি না যে আজকে যা মৈথিলী বা রত্নার সঙ্গে ঘটেছে তা ভবিষ্যতে আমাদের মেয়ে বা বোনের সঙ্গেও ঘটতে পারে। আসুন নিজের কাছে প্রতিজ্ঞা করি যে পরের বার কোনো বাস স্টপ, রেল স্টেশন, মার্কেট বা অন্য যে কোনো পাবলিক প্লেসে আমরা ইফটিজিং বা মেয়েদের সঙ্গে কোনো রকম খারাপ কিছু ঘটতে দেখলে তখনই সঙ্গে সঙ্গে নিজেদের ফোন থেকে পুলিশকে সেই বিষয়ে জানাবো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.